গুড ইভিনিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী দিনলিপি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই এপি পেজ রিঙ্কু মুখার্জি। তো আজকে আমি কোনো ডেলি ব্লগ নয়, কোনো পূজা ব্লগ নয়, আজকে তোমাদের সাথে একটা রেসিপি ব্লগ শেয়ার করছি। তো আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। তো সেই জন্য তোমাদের কি করতে হবে, আমার পুরো ভিডিওটাকে ভালো করে মনোযোগ দিয়ে দেখতে হবে। তো আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি এটা দেখার জন্য আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো বেশি কথা না বলে মূল রেসিপিতে ফিরে যাই। তো আমি আজকে বানাবো ফুলকপির পকোড়া। তো এখন তো শীতকাল, এখন তাজা ভালো ফুলকপি তো পাওয়াই যাচ্ছে। তো ফুলকপি পকোড়া বানাবার জন্যে দেখো আমি এখন ফুলকপিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখন ভালো করে ধুয়ে নেব, খুব ভালো করে ফুলকপিটাকে ধুয়ে নেব। যদিও আমি ফ্রিজে সবজি ঢোকাবার আগে ধুয়েই রাখি, তবুও একবার ভালো করে কাটার পরে ধুয়ে নিলাম। ধোয়ার পরে দেখো এইদিকে আমি গ্যাস ওভেনে একটা পাত্রে একটু লবণ আর একটু হলুদ দিয়ে গরম জল বসিয়ে দিয়েছি। তো ওই জলের মধ্যে আমি ধুয়ে রাখা ফুলকপিগুলোকে ভালো করে দিয়ে একটুখানি সিদ্ধ করে নেব। মানে ফুলকপিটা এমন পরিমাণে আমাদের সিদ্ধ করতে হবে, খুব যেন বেশি গলে না যায়, আবার শক্তও যেন হয়ে না থাকে, এরকম পরিমাণ করে আমাদের সিদ্ধ করতে হবে। এখন দেখো আমি একটা চামচের সাহায্যে সমস্ত ফুলকপিগুলোকে ভালোভাবে ডুবিয়ে দিলাম, যাতে ফুলকপির মধ্যে যদি কোনো জন্তু জানোয়ার থাকে তো সেটাও যেন ঠিকমতো করে বেরিয়ে যেতে পারে। আর এখন দেখো আমি গ্যাসের আঁচটা একদম বন্ধ করে দিয়েছি। আর ফুলকপিগুলো ছাঁকবার জন্যে এরকম একটা থালা নিয়ে নিয়েছি। তো এই স্ট্রেনারগুলো তো আশা করি প্রত্যেকের ঘরেই থাকে। তো এরকম স্ট্রেনার দিয়ে আমি ফুলকপিগুলোকে ভালো করে জল ঝরিয়ে নেব, আর ভালো করে ঠান্ডাও করে নিতে হবে। এখন আমি দেখো এটাকে আমি এই পাত্রের উপর বসিয়ে রেখে দিলাম, যাতে এর সমস্ত জলটা ভালো করে ঝরে যায়। আর একটু ঠান্ডা হোক, তো তারপরে আমি রেসিপিটা শুরু করব। এখন দেখো চলে যায় মূল উপকরণ, যেটা ব্যাটার তৈরি করব সেটাতে। এখানে আমি ওই 1 কাপ পরিমাণে বেসন নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের ফুলকপির পরিমাণ অনুযায়ী বেসনটা নেবে। আর তারপরে দেখো আমি একটা বাটিতে একটু চালের গুঁড়ো রেখে দিয়েছি। যতটা বেসন নেবে তার 4 ভাগের 1 ভাগ চালের গুঁড়ো নিলেই হবে। তো চালের গুঁড়োর পরিবর্তে তোমরা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো। তো কর্নফ্লাওয়ারটা আমার কাছে এখন অ্যাভেলেবেল ছিল না বলে আমি চালের গুঁড়োটাই দিচ্ছি। আর যে কোনো পকোড়া রেসিপিতে চালের গুঁড়ো দিলে না বেশ একটা মচমচে ক্রিস্পি ভাব আসে। আর এদিকে দেখো আমি কিছু সবজি মশলা রেখে দিয়েছি। এখানে দেখো কুচো করে ধনেপাতা রেখেছি, গাজর রেখেছি, কাঁচা লঙ্কা কুচি রেখেছি। তো গাজরটা টোটালি অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। যেহেতু আমার বাচ্চারা রান্নাতে গাজর খেতে চায় না, তাই আমি একদম মিহি করে কুচিয়ে রেখেছি। আর তোমরা চাইলে গ্রেডও করে নিতে পারো গ্রেটার দিয়ে। এখানে দেখো আমি লবণ, হলুদ আর 2 রকমের লঙ্কা গুঁড়ো, একটা দেখো লাল লঙ্কা গুঁড়ো আর একটা হলো ঝাল লঙ্কা গুঁড়ো। তারপরে দেখো ধনে গুঁড়ো রেখেছি, এখানে চাট মশলা গুঁড়ো আছে, আর এখানে আছে সামান্য পরিমাণে পোস্ত, আর এখানে আছে ভাজা মশলা গুঁড়ো, এখানে সবজি মশলা গুঁড়ো আর কালো জিরে, আর এদিকে অল্প পরিমাণে খাবার সোডা, মানে যেটা বেকিং সোডা। তো এই সমস্ত উপকরণগুলো আমি এখন ওই বেসনের মধ্যে দিয়ে দেব, বেসন আর চাল গুঁড়োর মধ্যে দিয়ে দেব। আর এখানে তোমরা ভাবছো হামানদিস্তা কী করব, তো দেখো হামানদিস্তারও কাজ এখানে আছে। এই যে আমি 4 টুকরো মতো আদা রেখে দিয়েছি, তো আদাটা আমি এখানে হামানদিস্তাতে গুঁড়ো করে দেবো, মানে সরি বেটে দেবো। মানে চাইলে আদা বাটাও তোমরা দিতে পারো, কিন্তু আদাটা একটু থেতো করে দিলে না মুখে পড়লে তার টেস্টটা একটু অন্য রকমের হবে। তো সেই জন্য দেখো আদাটা আমি থেতো করে দিচ্ছি। আর এখন দেখো আমি সমস্ত উপকরণ দিয়ে ব্যাটারটাকে মেখে নিয়েছি। মাখাটা তোমাদের সাথে শেয়ার করিনি, তবে এর ঘনত্বটা তোমাদের সাথে শেয়ার করছি। খুব পরিমাণে পাতলাও করবে না, আবার খুব বেশি পরিমাণে ঘনও হবে না, যাতে ফুলকপিগুলো মানে সিদ্ধ ফুলকপিগুলো ওর মধ্যে ডুবিয়ে ভালোভাবে ভাজা যায়। আর এদিকে দেখো গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে গ্যাস ওভেনটাকে ধরিয়ে নিলাম। আর এদিকে কড়াইটা একটু প্রিহিট হতে দিয়েছি, যাতে পকোড়াগুলো আমার কড়াইয়ের মধ্যে ধরে না যায়। যে কোনো ভাজবার আগে যদি একটু কড়াইটা আমরা প্রিহিট করে নিই, তাহলে কড়াইটা পুড়বেও কম এবং ভাজাটা খুব ভালো হয়। আর এদিকে দেখো ফুলকপিগুলো আমার একদম ভালোভাবে জলও ঝরে গেছে এবং ঠান্ডাও হয়ে গেছে। তো চলো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিই।
তো তেল দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো সর্ষের তেল। যেহেতু এগুলো একটু ডুবো তেলে ভাজা হবে তাই আমি এখানে তেলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। আর তোমরা চাইলে সাদা তেলেও ভাজতে পারো। আমি যেহেতু প্রত্যেকটা রান্নাই সাদা তেলে করি, কিন্তু ভাবলাম আজকে যে কি মনে হলো যে পকোড়াগুলো আমি একটু সর্ষের তেলেই ভাজি, তো সেজন্যই সর্ষের তেল বসিয়ে দিয়েছি। আর দেখো তেলটা আমার ভালোভাবে এসে গেছে। এখন আমি কড়াইয়ের গায়ে একটু ছড়িয়ে নিলাম। আর তেলটা এসেছে কি না সেটা বোঝবার উপায় দেখো, আমি কড়াইয়ের মধ্যে এক টুকরো ফুলকপি দিয়ে দেখব যে তেলটা আমার ভালোভাবে গরম হয়েছে কিনা। ফেনা ছাড়লে জানবো যে তেলটা আসেনি, আর ফেনা না ছাড়লে জানবো তেলটা এসে গেছে। তো দেখো ফুলকপি থেকে খুব একটা বেশি পরিমাণে ফেনা যেহেতু ছাড়েনি, তো আমি বুঝে গেলাম যে তেলটা আমার এসে গেছে। এই অবস্থায় আমি ব্যাটারে ডুবিয়ে ফুলকপিগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে নেব। আর এক হাতে ক্যামেরা ধরে এক হাতে রান্না করা কাজটা যে কতটা কঠিন যারা করে তারাই জানে। তো চলো আমি একে একে পকোড়াগুলো সব ছেড়ে দিই তেলের মধ্যে। আর এই অবস্থায় মানে এতদূর যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এসেছো, আমার সেই সমস্ত বন্ধুদেরকে ইউটিউব থেকে যারা দেখছো তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করে রাখো, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমার বন্ধু হয়ে পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ফেসবুক থেকে এই ভিডিওটা দেখছো তাদের কাছে অনুরোধ করছি প্লিজ আমার পেজটাকে তোমরা ফলো করো, আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করো। আর বেশি বেশি করে লাইক কমেন্ট করো আর শেয়ার করো। আর এই দেখো এখানে আমি কড়াইয়ে যতটা পরিমাণে ধরবে ততটা দিয়েছি। আর এই অবস্থায় আঁচটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, লো টু মিডিয়াম এইরকমভাবে আঁচটা রাখতে হবে। আর এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পরে আমি পকোড়াগুলোকে একটু উল্টো পাল্টা করে নিচ্ছি, যাতে তার সমস্ত দু পিঠই ভালোভাবে ভাজা হয়ে যায়। আর এটা একটু টাইম নিয়ে ভাজতে হবে, খুব তাড়াহুড়ো করলে কি হবে, কপিটা যদিও আমার সিদ্ধ হয়েছিল অল্প, কিন্তু তবুও ভাজাটা একটু মুচমুচে ভাবটা আসবে না। তো সেই জন্য লো টু মিডিয়ামে আঁচটা রেখে দিয়ে একটু ধৈর্য ধরে এটা কিন্তু ওই 5-7 মিনিট মতো ভাজতে হবে, তাহলে পকোড়াগুলো খুব সুন্দর হবে। আমার এখানে দেখো ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, আমি তোমাদের একটা তুলে দেখাচ্ছি। দেখো আমি ভালোভাবে তেলগুলো ঝরিয়ে নিচ্ছি। আর তোমরা চাইলে এগুলোকে ব্লটিং পেপারের মধ্যেও রাখতে পারো, যাতে এর বাড়তি তেলটা শুষে যায়। তো আমার ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে, দেখে তো খুব সুন্দর লাগছে, তো রিভিউটা তোমরা অবশ্যই পাবে। আর এখন দেখো আমি একটা প্লেটের মধ্যে সস সহযোগে পকোড়া দিয়েছি, আর তার উপর থেকে আমি চাট মশলা ছড়িয়ে দিচ্ছি। আমি ক্যাচে চাট মশলাটাই ব্যবহার করি, আর তোমরা কে কী মশলা ব্যবহার করো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর দেখো এটা আমি রেডি করে দিয়ে তারপরে বাকি পকোড়াগুলো ভাজতে আবার চলে এসেছি। তো প্রথমে দেখলে তো কতগুলো ভাজলাম, কিন্তু ভাজতে মিলতেই বাটি কিন্তু আমার ফাঁকা একদম। তো দেখবে এই দেখো বাটি কিন্তু ফাঁকা, আর এদিকে দেখো ফাঁকা প্লেটও পড়ে রয়েছে। যেহেতু 2 মেয়ে আর শাশুড়ি মাকে দেবো, তো চলো ওদের রিভিউটা নিজেই নিয়ে নাও। কেমন হয়েছে বলো? খুব ভালো হয়েছে। ভালো হয়েছে। ভালো হয়েছে। অভিনব রেসিপি। তো চলো বন্ধুরা টাটা, আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো।